ঠাকুর শ্রী শ্রী মা আমাদের পরম প্রিয় স্বামী বিবেকানন্দের চরণে ভূমিষ্ঠ শতকোটি প্রণাম জানাই। আমাদের প্রিয় ভগিনী নিবেদিতার চরণে আমাদের সব ভূমিষ্ঠ কোটি কোটি প্রণাম জানাই। আর প্রণাম জানাই এই ভক্তি যে ভক্তমণ্ডল তাদের সকলকে। সারদা নারী জাগরণ সত্যি যে মা সারদার নামে একটি নারী জাগরণের কাজ করে চলেছে, তাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এবং তারা আজ আমায় ডেকে তাদের কাছে আমি ডেকেছেন বলি তাদের কাছে আমি ঋণী হয়ে রইলাম। আমি জানি না আমি কতটুকু কি বলতে পারবো, লেখাপড়া কিছু করতে পারিনি বিশেষ কারণে, সেটা আমি কখনোই বলবো না মায়ের ইচ্ছে, আমি বলবো পরীক্ষা। তো ঠিক আছে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা প্রত্যেকে এই অনুধ্যানেই আছেন, আমাকে ঠিক করে দেবেন এবং আমার ভুল ত্রুটিগুলো আপনারা আপনাদের এই উদার মানসিকতায় আপনারা ক্ষমা করে নেবেন। আমি একটু চেষ্টা করব নারী জাগরণে ভগিনী নিবেদিতার ভূমিকা। এই নারী জাগরণে ভগিনী নিবেদিতার ভূমিকা বলতে গিয়ে আমার প্রথমেই যেটা বলতে হবে, আমাদের মনটা চলে যেতে হবে 19 শতকে। যে কারণ আজকে যে আলোচনার বিষয় এমন এক মহীয়সী নারীকে নিয়ে, যিনি জন্মেছিলেন বিদেশে কিন্তু তার প্রাণ দিয়েছিলেন ভারতকে। উনি জন্মসূত্রে শুধুই বিদেশিনী, কিন্তু উনি আমাদের মতন ভারতীয়দের থেকেও বড় বেশি ভারতীয়। যিনি রক্তে ছিলেন আইরিশ, কিন্তু তার আত্মা ও কর্মে পূর্ণ ভারতীয় ছিলেন। কারুকে বুঝতে অসুবিধে হচ্ছে না, কারুকে বলে দিতে হবে না তিনি কে। তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই যে নারী জাগরণের জন্য। নারী শিক্ষা, ভারতের মুক্তি, নারীদের স্বাধীনতা, নারীদের নিজের পায়ে দাঁড়ানো, নারীদের কিভাবে আত্মপ্রত্যয়, নিজের প্রতি নিজের শ্রদ্ধা, নিজের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি কিভাবে কাজ করতে হয়, সব কিছু আমাদের এসে শিখিয়েছেন তিনি। আমরা সবাই জানি আর কেউ নেই, আমাদেরই সবার প্রিয় ভগিনী নিবেদিতা। আমরা যদি চলে যাই অনেক আগে, এটা ছিল 19 শতকের শেষ ভাগে ভারতবর্ষ। সেই সময় এই যেমন আমাদের ভারতবর্ষের আকাশে উজ্জ্বল নক্ষত্র সব উঠছে, তেমনি দেখা যাচ্ছে যে 19 শতকে আমাদের ভারতবর্ষ আরেক দিক থেকে, মহিলাদের দিক থেকে একেবারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে কুসংস্কারে। আমরা মনে করি যে ওই সময় আমাদের, যেখানে আমাদের বেদের যুগে নারীর, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা না বললে ওনার যে অপরিসীম আন্দোলন বা ভূমিকা সেটা আমরা ঠিক বুঝতে পারবো না। আমরা যেখানে আমাদের বেদের যুগে গার্গী, মৈত্রী, লোপামুদ্রা এদের দেখছি নারীরা বেদের ঋষিকা, বেদ তারা দ্রষ্টা, বেদের মন্ত্র দ্রষ্টা আমরা বলি, কারণ আমরা বেদের রচয়িতা বলি না। সেখানে আবার এই 19 শতকে এসে দেখি আমরাই, আমরা ভারতীয়রা বলি যে মেয়েরা যদি পড়াশুনো করে তাহলে মেয়েরা বিধবা হবে, সুতরাং মেয়েদের লেখাপড়া করানো চলবে না। এমন একটা আমাদের অন্ধকার, যেন আগ্রাসী অন্ধকার আমাদের চেপে ধরেছে। সেই জন্য সেই সময়ে ভগিনীর আগমন যেন একটা আমাদের কাছে একটা আলোর বর্তিকা, যা তার গুরু স্বামী বিবেকানন্দ বুঝেছিলেন তার আশাটা ভীষণ প্রয়োজন। 19 শতকের যে শেষ ভাগ ভারতবর্ষ, তখন তার এক অন্ধকার সময়, দেশ পরাধীন, সমাজ কুসংস্কারে আচ্ছন্ন, আর নারীর অবস্থা ছিল একেবারে করুণ। শিক্ষার আলো থেকে নারীরা ছিল বঞ্চিত, আর সেখানে ছিল বাল্যবিবাহ, সতী দাহ, বিধবার অবস্থা যে কি
করুণ ছিল আমরা ইতিহাস পড়লেই সব বুঝতে পারি। সেখানে সংসারের চার দেওয়ালে আবদ্ধ বন্দিনী হয়ে তাদের জীবন কাটত। এমন সময় এলেন এক বিদেশিনী, যিনি স্বপ্ন দেখালেন ভারতীয় নারীকে জাগিয়ে তুলতে হবে, তাদের শিক্ষিত করতে হবে, আত্মবিশ্বাসী করতে হবে, স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। আমার যদি ভুল না হয় 95 সালের নভেম্বর মাসে, 1895 সালের নভেম্বর মাসে এক রবিবার স্বামীজির সাথে প্রথম সাক্ষাৎ ভগিনী নিবেদিতা। একটা ঘরোয়া লেকচারে তাদের দেখা হয়েছিল। স্বামীজি সেই প্রথম সাক্ষাতেই এই সিংহিনীকে চিনে ফেলেছিলেন। স্বামীজি বুঝেছিলেন এনাকে আমাদের ভারতবর্ষে প্রয়োজন। তারপরে তাদের মধ্যে আন্তরিকতা, কথাবার্তা ইত্যাদি হয় এবং স্বামীজি তখন তাকে আহ্বান করেন যে তুমি কি পারবে আমাদের দেশে যাবে, গিয়ে মেয়েদের শিক্ষিত করতে। কারণ স্বামীজি যতদিন, তার চিঠি পড়লে আমরা বুঝতে পারি, যতদিন ওই দেশে ছিলেন ততদিন তিনি বলেছেন তার ভাইদের যে আমাদের দরকার এক সিংহিনী, আর আমাদের মেয়েদের যতদিন আমরা শিক্ষিত না করতে পারবো ততদিন আমাদের দেশের কোনো কল্যাণ সম্ভব নয়। তাই জন্য বিদেশের নিয়ম অনুবর্তিতা এবং আমাদের হৃদয়, আমাদের সংস্কার, এই সব নিয়ে আমাদের মেয়েদের নিজেদের গড়ে তুলতে হবে। তাই স্বামীজির সেই আহ্বান তাকে বদলে দিলেন। সেই কি আহ্বান ছিল? তিনি অনুভব করলেন, this is the work I have to do, I must go to India। মানে ওই যে ভারত আমাকে ডাকছে, ভারতের প্রতি যে এই আহ্বান, ভারত আমায় আহ্বান করছে, এটা আমায় যেতেই হবে। তিনি প্রতি চিঠিতে স্বামীজিকে লিখছেন আমি কবে যাব, কবে যাব। আর স্বামীজি তার উত্তরে কি লিখছেন? আমাদের ভারত গরিব, আমাদের ভারতে এই এই অসুবিধে এগুলো আছে, যত নেগেটিভ সেগুলো তাকে বলছেন। কেন বলছেন? তার মন তৈরি করবার জন্য। কিন্তু অবশেষে সেই কল পেলেন 1998 সালে। 98 সালে তিনি আমাদের ভারতে এলেন। এই যে ভারতবর্ষ এলেন, তাতে আমাদের ভারতবর্ষের এক স্বর্ণ যুগ শুরু হলো। আমাদের 25শে মার্চ তিনি মার্গারেট এলিজাবেথ নোবেল হয়ে গেলেন ভগিনী নিবেদিতা, অর্থাৎ স্বামীজি নাম দিলেন সিস্টার নিবেদিতা। এই যে যথাযোগ্য, তিনি তো ভিশনারি পার্সন ছিলেন। তিনি পার্সন কেন, স্বামীজি ছিলেন তো এই আমাদের যে মহর্ষি, অষ্টঋষি তার একজন। তিনি জানতেন যে কে এসে আমাদের কি করতে পারবে, এবং তিনি জানতেন তিনি এই তার শিষ্যাকে নিয়ে এলেন, এসে বেশি দিন সময় দিতে পারবেন না। আমরা যখন ভাবি যে একজন শিষ্যা, তার আমি মানে স্টুডেন্ট হয়েও ভাবি যে আমার এক টিচার আমাকে নিয়ে গেলেন অন্য একটা দেশে, যার কিচ্ছু জানি না, 4 বছর পরে তিনি তার দেহ ছেড়ে চলে গেলেন, আমাকে স্ট্রাগল করতে হচ্ছে সেখানে থাকতে। কি মর্মান্তিক! উনি এলেন 98 সালে, আর উনি চলে গেলেন তার 4 বছর পরে। কতটুকু পেলেন তার গুরুকে তিনি? তিনি তার মধ্যেই নিজেকে তৈরি করলেন। তিনি কি ভাবে নারীদের কিভাবে কি উন্নতি করা যায়, কিভাবে তাদের আত্মপ্রত্যয় বাড়ানো যায়, কিভাবে আমাদের যে এই এখন হস্তশিল্পর কথা বলা হচ্ছে, আমাদের স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, এইগুলো কি করে বাড়ানো যায়, প্রত্যেকটা নিয়ে তিনি ভাবতেন। ভাবতে ভাবতে তিনি তার একটা স্কুল শুরু করলেন। সেই স্কুল ছিল একটা নতুন চিন্তার কেন্দ্র। এখানে তিনি বলেছিলেন ছাত্রছাত্রীরা মাতৃভাষার মাধ্যমে পড়বে। আজ আমরা যেটা ভাবছি, আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন নতুন শিক্ষানীতিতে, যে সবাই একটু অফ করে রাখবেন দয়া করে, সবাই মাতৃভাষার মাধ্যমে আমাদের পাঠ্যক্রম চালানোর কথা। এই সময়ে
1898-তে ভগিনী নিবেদিতা মাতৃভাষার মাধ্যমে তিনি পড়ানোর কথা বললেন। সিস্টার নিবেদিতা স্কুল তখন ঠাকুরের নামে হয়েছিল, রামকৃষ্ণ পাঠশালা। তারপরে ধীরে ধীরে নাম অনেক পরিবর্তন করতে করতে এখন সিস্টার নিবেদিতা স্কুল হয়েছে। সেখানে তিনি কি কি পড়াবেন বললেন? তিনি বললেন আমাদের ভারতীয় সংস্কৃতি শিখতে হবে, ইতিহাস শিখতে হবে, স্বাস্থ্যবিদ্যা শিখতে হবে, আর মেয়েদের সর্বোপরি আত্মসম্মানে বলীয়ান হতে হবে। তিনি নিবেদিতা একটা জায়গায় বলেছেন, educate your women first and leave them to themselves, then they will tell you what reforms are necessary for them. তো সুতরাং ওদের শিক্ষিত করো, এটা স্বামীজিও বলেছিলেন। তারপরে তাদের ছেড়ে দাও, তারা ঠিক করে নেবেন তারা কি করবেন কি কি করবেন না। তিনি স্কুলে দরিদ্র পরিবার থেকে আসা মেয়েদের পড়াশোনার সুযোগ দিতেন। আর এই শিক্ষা তিনি দিতেন কাদের? যারা বাল্যবিধবা, যারা বিবাহিত, যাদের খুব গরিব, বাবা মা পড়াতে পারবে না। কারণ ওই ঊনবিংশ শতাব্দীতে আমরা যদি আবার ইতিহাসের দিকে যাই, তাহলে আমরা কি দেখব? যে সেই সময় কারা লেখাপড়ার সুযোগ পাবে? যারা খ্রিস্টান আমাদের দেশে আছেন তারা পড়াশোনা করবে, আমাদের দেশে যারা ব্রাহ্মণ তারা লেখাপড়া করবেন, আর খুব উচ্চবিত্ত সম্পন্ন যারা বাড়িতে মাস্টার মশাই রেখে একটু পড়াশোনা করতে পারবেন এবং পরীক্ষা দিতে যাবেন, সেই পর্দানসীন হয়ে পরীক্ষা দিয়ে আসবেন, এরা পড়াশোনা করতে পারতেন। তাছাড়া আমাদের সাধারণ মানুষের লেখাপড়া করার কোনো সুযোগ ছিল না। সুতরাং এই যে 19 শতকের শেষ ভাগ আর 20 শতকের শুরু, সেই সময়টা কিন্তু আমাদের ভারতবর্ষে একটা টালমাটাল সময়। একদিকে সেখানে স্বাধীনতার আন্দোলন চলছে, তার স্ফুলিঙ্গ জ্বলছে একদিকে, আর অন্যদিকে তো শিশু বিবাহ, বিধবা বিবাহ, নারী শিক্ষায় প্রচন্ড বাধা, পড়াশোনা মেয়েরা করবে না, মেয়েরা যদি লেখাপড়া শেখে স্বামী মারা যাবে, একদম বেরোবে না। সেই সময় বাংলায় প্রাতিষ্ঠানিকভাবে একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, শিক্ষার সুযোগ পেত মাত্র 6.5% মেয়েরা। মাত্র 100 জন মেয়ের মধ্যে 6 জন কি 6.5 জন মেয়েরা এই প্রাতিষ্ঠানিক শিক্ষা পেত, আর অন্যরা ঘরে মা ঠাকুমার থেকে যতটুকু যা শিখতেন। সেখানে এই যে মার্গারেট এলিজাবেথ নোবেল, তিনি যে ভগিনী নিবেদিতা হয়ে আত্মত্যাগে ব্রতী হয়ে আমাদের কাছে এলেন, স্বামী বিবেকানন্দ তাকে আনলেনই, বললেন তুমি ভারতীয় নারী জাগরণের জন্যই জন্মেছ, তুমি এদের জন্য কাজ করো। সুতরাং নারী শিক্ষা যেমন তার প্রথম এবং খুব বড় একটা দিক ছিল নারী জাগরণের দিকে, তেমনি কিন্তু আরো কিছু ছিল। তিনি নিবেদিতা রামকৃষ্ণ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, আমি বলেইছি। তার মতে শিক্ষা কিন্তু একটা মনে রাখতে হবে, বই পড়া নয়, দেশের ইতিহাস জানা, তীর্থ এবং ঐতিহাসিক স্থান সেগুলো ঘুরে দেখা, পরিদর্শন করা। আর শিক্ষার সবচেয়ে বড় কি কথা তিনি বললেন, যেটা আমরা ভাবলেও অবাক হয়ে যাই, এই বৃদ্ধ বয়সে এসে ভাবি যে সেই সময় একজন বিদেশিনী কি করে বলতে পারে আমাদের ভারতীয় শিক্ষার মূল হচ্ছে সহানুভূতি এবং আত্মত্যাগ। এই যে আমাদের সংস্কৃতে বলে বিদ্যা দদাতি বিনয়ম, বিনয় দেবে বিদ্যা, যারা শিক্ষা পাবে, এবং শিক্ষিত যারা হবে, শিক্ষা আমাদের কি শেখাবে? আমাদের আত্মত্যাগ করতে শেখাবে। এটা নিবেদিতা বারংবার আমাদের মনে করিয়ে দিয়েছেন। ত্যাগ করা মানে কি? আমাদের সবকিছু ছেড়ে দেওয়া, সংসার ছেড়ে দেওয়া না। আমরা ত্যাগ করব যেটা অপ্রয়োজনীয়, আমরা ত্যাগ করব যেটা বরণীয় নয়, যেটা আমাদের সংস্কার সংস্কৃতির বাধা,
সেগুলোকে আমরা ত্যাগ করব, আর আমরা সকলের প্রতি সহানুভূতিশীল হব। এই দুটোর ওপর কিন্তু তিনি খুব জোর দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন একটা জায়গায়, যে যে নারী জাতির ইতিহাস বোঝে, দেশের তীর্থ জানে, আর হৃদয়ে মহৎ করুণা যার আছে, সে বহু বই পড়া শিক্ষিতাদের চাইতে অনেক বেশি শিক্ষিত। এই কথাটা তিনি বলেছেন। কিন্তু মানে আমি সহজ করে আমার ভাষায় বলছি, মানে তার বইগুলো পড়লে অবাক লাগে, নতুন চোখে নতুন ভাবে যেন আমরা ভারতবর্ষকে দেখতে পাই। তিনি আমাদের ভগিনী নিবেদিতা পরিবর্তন আর আধুনিকতা দুটোকেই সামঞ্জস্য করেছিলেন। করে তিনি বলেছিলেন পরিবর্তন তো অবশ্যম্ভাবী, আমাদের পরিবর্তন আসবেই, কিন্তু পরিবর্তন মানে কিন্তু অবক্ষয় নয়। এটা উনি ভীষণ শক্তভাবে বলেছিলেন যে পরিবর্তন মানে অবক্ষয় নয়। আমাদের শিক্ষার এমন একটা সমন্বয় থাকতে হবে যেখানে পুরাতন যে মহিমা, আমাদের পুরনো যে মহিমা, সেটা থাকবে, আর আধুনিক বিজ্ঞানের জ্ঞানও সেখানে অর্জিত হয়ে আমরা নতুন ভাবে পরিবর্তন আনব, আমাদের পুরনো আমাদের যে শিক্ষা, ভাবধারা, সংস্কৃতি সবকে বজায় রেখে। যে এখন আমরা ভাবি, ওই সময়ে ঊনবিংশ শতাব্দীতে এই কথাটা তিনি বলে গেছেন। কি প্রচন্ড ভিশনারি একজন মানুষ হলে তিনি এই কথাটা বলতে পারেন। তাছাড়া তিনি বারবার বলেছেন আত্মনির্ভরতার কথা। সেই সময়ে তিনি বলছেন আত্মনির্ভরতার কথা। তিনি সতর্ক করেছিলেন, যদি ভারতীয় নারী আধুনিক যুগের প্রকাশ ভঙ্গি ধরতে না পারে, তবে তারা ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়বে। তার মতে নারীরা শুধু সংসারের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবেন না, জাতি গঠনের নেতৃত্ব দেবেন। এই যে কি বড় মনোভাব, সেটা মানে এখানে কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রাম চলছে, তিনি তাদের নিজের দেশকে ভালোবাসতে শেখাচ্ছেন শিক্ষার মাধ্যমে। আর তিনি কি বলছেন, জাতি গঠন করতে তোমার ভূমিকা চাই, তোমাকে সেই ভূমিকা পালন করতে হবে। তিনি বলছেন, যখন যদুনাথ সরকারের একটা লেখা পড়ছিলাম, তিনি বলছেন, আমি ভগিনী নিবেদিতাকে যখন বলেছিলাম আমাদের মেয়েরা খুব ভালো সংসার করে, আমাদের মেয়েরা পতিব্রতা, শ্বশুর স্বামী তাদের খুব সেবা করে, তখন নিবেদিতা শুনে আমাকে বলেছিলেন, খুব ভালো, তারা করুক, কিন্তু আপনাদের মেয়েরা স্বামী যখন পড়াশুনো করে বা বিজ্ঞান চর্চা করে তাকে সাহায্য করে, সেটা করে তো, পড়াশুনোয় তাদের আলোচনায় অংশগ্রহণ করে তো, এগুলো কিন্তু করতে হবে বলে তিনি যদুনাথ সরকারকে বলেছিলেন ম্যারি কুইন প্যারি কুইনের কথা, যে এই যে স্বামী স্ত্রী তারা একসাথে নোবেল প্রাইজ পেয়েছিলেন, এরকম আপনাদের মেয়েরা যদি পায়, আমাদের ভারতীয় মেয়েরা যদি করে, তবেই আমি বলবো ভারতীয় মেয়েরা যথার্থ ভারতীয়। অর্থাৎ তাদের লেখাপড়া যেমন করতে হবে, তার স্বামীরা লেখাপড়া করবে, আর বলবে না তুমি বুঝবে না, এটা যেন না হয়। তার সমান থেকে সেটা উপলব্ধি করে তার কাজে সাহায্য যখন করবে, তখনই কিন্তু স্ত্রীর শিক্ষা সার্থক হবে। যদুনাথ সরকার তখন থেমে গেছিলেন। তিনি বলেছিলেন তখন তার একটা সাক্ষাৎকারে, যে নিবেদিতার এই কথাটায় আমি একেবারে বিমোহিত হয়ে গেছিলাম। তারপরে নিবেদিতার ওই যে একটা ইয়ে আছে গল্প, এই গল্পটা আমরা সবাই জানি, যে নিবেদিতা বলছেন যে ওনার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচন্ড সখ্যতা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমার মেয়েদের তোমরা ইংরেজি শেখাবে। তখন নিবেদিতা বলছে, ইংরেজি কেন, তোমরা ভারতীয়, ভারতীয় ভাষা ভালো করে শেখো, ইংরেজি শেখাতে তো আমি এখানে আসিনি। বলে তিনি প্রত্যাখ্যান করলেন রবীন্দ্রনাথকে, তার মেয়েদের উনি ইংরেজি শিক্ষা দিলেন না। আর একটা এখানেই আমি বলি, যদিও এদিক ওদিক হয়ে যাচ্ছে আমার বলায়,
একদিন ক্লাসে উনি লাইন টানছেন, এই গল্পটাও সবাই জানেন। উনি বলছেন এটা যেন কি বাংলা কি, তখন সবাই বলছেন যে লাইন, না না লাইন না, লাইন না। তখন একটি মেয়ে বলছেন রেখা, হ্যাঁ রেখা রেখা। এই এই যে ওনার আমাদের দেশের প্রতি ভালোবাসা, এই যে ওনার আমাদের দেশের প্রতি, নিজের ভারতবর্ষের প্রতি ভালোবাসা শুধু নয়, একটা গভীর শ্রদ্ধা, যেটা আমাদের নেই, আমাদের হারিয়ে যাচ্ছিল। আমরা বড্ড বেশি বিদেশিকে অনুসরণ করছিলাম। আমরা তো তার দাস। এখনো তাদের অনুসরণ করলে, দুটো ইংরেজি কথা বললে আমরা কত ভালো মনে করি। একদিন ক্লাসে ঠিক সেরকমই নিবেদিতা বলছেন যে তোমাদের আদর্শ নারী কে? তখন মেয়েরা বলছেন কুইন এলিজাবেথ, কারণ তখন পরাধীন ভারত এবং তার কুইন এলিজাবেথেরই পুজো করতে হবে। তখন উনি চমকে গিয়ে দুঃখিত হয়ে বললেন, না না, তোমাদের কি করে হতে পারে আদর্শ নারী? সীতা তোমাদের আদর্শ নারী, যে ত্যাগের প্রতিমূর্তি। এই যে একজন বিদেশে জন্মে আমাদের ভারতীয় এক মহিলা ভারতে এসে তিনি আমাদের চোখে আঙুল দিয়ে আমাদের দেখাচ্ছেন ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দীর গোড়ায়। তাতেও কি আজ আমরা শিখেছি? তিনি এই নারী জাগরণের যে ভূমিকা পালন করেছেন, আমি এক সময় খুব লজ্জা পাই যে উনি নারী জাগরণের জন্য নিজের জীবন দিয়ে দিলেন, কিন্তু আমরা এতটুকুও যদি তার জন্য আমরা কিছু শিখে থাকি, তাহলেই তো আমাদের জীবন একদম এউঢেউ হয়ে যাবে, সার্থক হবে। আমরা কি পারি? অন্তত চেষ্টা তো করছে সারদা নারী জাগরণ। এটার জন্যই আমি তাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। স্বামী বিবেকানন্দ কিন্তু বলেছিলেন যে মেয়েদের বিজ্ঞান শিখতে হবে। বিজ্ঞান শেখা মানে রিজনিং শেখা, একটা ভালো মন্দ বোধ, এটা কেন হবে, এটা কেন হবে না, প্রশ্ন করা। এই বিজ্ঞান সচেতন হওয়ার জন্য স্বামীজি খুব জোর করতেন, মেয়েদের বিজ্ঞান শিখতে হবে বলেছেন। তবে সেই শিক্ষা যেন আধ্যাত্মিক ভিত্তি নষ্ট না করে। তার সাথে সাথে কি সুন্দর বলছেন, একদিকে বলছেন মেয়েরা বিজ্ঞান শিখবে, শিখে ওই বিদেশি হয়ে গেল, আমি সায়েন্স মানি, আমি আমাদের আধ্যাত্মিকতা মানি না, আমাদের ভারতীয় কৃষ্টি সংস্কৃতি মানি না, তা না। সেটাকে জোরালো করার জন্য মেয়েদের বিজ্ঞান শিখতে হবে, এটা কিন্তু স্বামীজি বলেছেন। তিনি স্বপ্ন দেখেছিলেন একদল নারী শিক্ষিকা তৈরি করতে হবে, যারা পরিবারের সমগ্র জাতির সঙ্গে, পরিবারের সাথে এবং পুরো জাতিটাকে তুলে ধরবে আমাদের পুরো বিশ্বের কাছে। নিবেদিতা ছিলেন সেই স্বপ্নের বাস্তব রূপ। পাশ্চাত্যের মেয়ে হয়েও তিনি ভারতীয় সন্ন্যাসীর শিষ্য হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, যথাযথভাবে ভারতীয় হয়ে উঠেছিলেন। এই যে জাতীয় জীবনে নারীর ভূমিকা, নারী যেমন সংসারে ভালো করে সংসার করবে, নারী যেমন লেখাপড়া করবে, নারী যেমন স্বমহিমায় নিজের আত্মসম্মানে বলিয়ান হবে, বিজ্ঞান শিখবে, তেমনি নারীকে কিন্তু আমাদের তখন পরাধীন ভারত, এখন আমাদের স্বাধীন ভারত হলেও আমি বলবো যে এখনো কিন্তু জাতীয় জীবনে নারীর ভূমিকা ভীষণ প্রয়োজন, যেটা অবশ্য এখন দেখাও যাচ্ছে। আমাদের পলিটিক্সে প্রচুর মহিলা আসছেন, বড় বড় পোস্টে। এটা আমাদের আবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 50% মহিলাকে নিতে হবে। আমাদের মেয়েদেরও তো তৈরি হতে হবে সেই পোস্টে যাবার জন্য, সেখানে নিজের দক্ষতা দেখানোর জন্য নিজেদের গড়ে তুলতে তো হবে। সবাই তো সবকিছু শিখিয়ে দিতে পারে না। নিবেদিতা সেটাই বলেছেন, তোমার আত্মসম্মান, তোমার পড়াশোনা, তোমার জ্ঞান, তোমার স্কিল ডেভেলপমেন্ট, সমস্ত কিছু আমরা তোমায় দিক নির্দেশ করব, কিন্তু করতে হবে তোমাকে। নিবেদিতা আরো বলেছিলেন, মায়েরা সন্তানদের মধ্যে দেশপ্রেম জাগাবেন। মায়েরাই পারে কিন্তু তাদের মধ্যে দেশপ্রেম জাগাতে। ছোট ছোট আমাদের দেশের
মহানদের গল্প করবেন, মহীয়সী নারীর গল্প করবেন, আর স্ত্রী স্বামীকে অনুপ্রেরণা দেবে জাতির কাজে। তারা কিন্তু টেনে ধরবে না, সেই ঠাকুরের কথা যে বিদ্যারূপিণী স্ত্রী যেন সব স্ত্রী হন, তারা যেন স্বামীকে অনুপ্রেরণা দেয় তার সমস্ত কাজে। আর অবিবাহিত নারীরা কি করবে? জাতীয় কাজে সরাসরি যুক্ত হবেন। সেখানে আমরা মনে করি যে সিস্টার নিবেদিতা, তিনি ভগিনী নিবেদিতা, তিনি লাঠি খেলা শিখিয়েছেন মেয়েদের, তিনি বন্দুক চালানো শিখিয়েছেন মেয়েদের, যে এগুলো তোমরা শিখে রাখো। নারীর মুক্তি মানে শুধু ব্যক্তিগত স্বাধীনতা নয়, দেশের জন্য আত্মনিবেদন। তোমার সংসারটা খালি তোমার স্বামী, পুত্র, শ্বশুর শাশুড়ি নিয়ে নয়। এখন তো শ্বশুর শাশুড়িও বাদ, স্বামী, পুত্র, কন্যাও এসে গেছে। নয়, সারা দেশ তোমার সংসার, এটা তুমি মনে রাখবে। তোমার বৃহত্তর পরিবারের কথা তুমি ভাববে। এটা কিন্তু নিবেদিতা তার লেখায়, তার বক্তৃতায়, সমস্ত কিছুতে বলেছেন। এখানে আমরা কি দেখতে পাই? আজকের দিনে এই বাণী কতটা প্রাসঙ্গিক, কারণ আজ আমরা স্বাধীন দেশে বাস করি, কিন্তু নারী জাগরণের জন্য তিনি কিন্তু যে সমস্ত মন্ত্র আমাদের দিয়ে গেছেন, এই মন্ত্রগুলোকে আমাদের অনুধান করতে হবে, কারণ তার এই বাণী আমাদের জীবনে যেন প্রাসঙ্গিক হয়ে আমরা যেন তাকে অবলম্বন করে নিজেদের তৈরি করতে পারি। কারণ আধুনিক নারী কর্মক্ষেত্রে প্রবেশ করলেও জাতি গঠনের বৃহত্তর চিন্তায় এখনো কিন্তু সবাই সক্রিয় নন। কর্মক্ষেত্র এসেই বলে আমার বাড়ি গিয়ে ছেলেকে পড়াতে হবে, আমার বাড়ি গিয়ে বরকে খাওয়াতে হবে, কিন্তু তা নয়। আমাদের যে শুধু স্বামী আর পুত্র নয়, আমাদের হাজার হাজার মানুষ আমাদের দিকে তাকিয়ে বসে আছে। সুতরাং আমাদের এটা কিন্তু মনে রাখতেই হবে যে জাতি গঠনে, দেশের জন্য, আমাদের প্রতিবেশীর জন্য আমাদের এই নারীর ভূমিকা অপরিসীম। আমরা নারীরাই পারি তার এই সুললিত, এই কোমল মন দিয়ে, এই বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে, ত্যাগ দিয়ে আমরা জগৎকে আপন করে নিতে পারি। যার যা মা যেমন তার আমজাদ ছেলে ছিল, মা ছিলেন নিবেদিতার জীবনে ভারতবর্ষের এক প্রতিরূপ। আমরা নারী জাগরণে যে নিবেদিতার ভূমিকা, তিনি কিন্তু মা শারদাকে কোথায় স্থান দিয়েছেন? তিনি বলছেন যে আমাদের ভারতবর্ষের যে রূপ, নারীদের রূপ, এটাই আমরা দেখতে পারি মায়ের মধ্যে। মা যেমন এক কোমল, এক গ্রাম্য মহিলা মানে আপাত দৃষ্টিতে, কিন্তু সেই মা কিভাবে এক শক্ত মহিলা হয়ে এক মানে পুরো আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের কর্ণধার হয়ে বসলেন। স্বামীজিও যাকে ভয় পেতেন, জানেন তো, আপনারা নিশ্চয়ই জানেন, স্বামীজি যখন গঙ্গা পার হয়ে মার কাছে যাচ্ছেন বাগবাজারে, উনি আঁচলা আঁচলা করে জল খালি চোখে মুখে দিচ্ছে, এতটুকু কলুষ যেন তার মার কাছে ধরা না পড়ে, আমি যেন একদম শুদ্ধ হয়ে পবিত্র হয়ে মার কাছে যেতে পারি। এই যে মার কঠিন কঠোর অথচ একটা সুন্দর প্রয়াস, সেটাই হলো আমাদের ভারতীয় নারী জাতির আসল এবং প্রকৃত স্বরূপ। আমাদের ভগিনী নিবেদিতা কিন্তু নারী জাগরণের জন্য তিনি বারবার একথা বলেছেন, এবং দেশমাতৃকার সেবায় জীবন উৎসর্গ করতেই হবে ভারতীয় নারীকে। তবেই আমাদের দেশে এত রকম এখন বৈপরীত্য, এত ঝামেলা, সমস্ত কিছু দূর হবে নারীরা যদি জেগে ওঠে। তাই যে স্বামী বিবেকানন্দর আনা ভগিনী নিবেদিতা যথাযথ গুরুকৃত্য তিনি পালন করেছিলেন। তিনি আরো কি করেছিলেন? তিনি বই লিখেছিলেন। এই যে স্কুল চালাতেন, আচ্ছা স্কুল চালাতেন কি করে? স্কুলে কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য সূচি শিল্প, মাটি দিয়ে কাজ করা,
এগুলো তিনি শেখাতেন। এইগুলো শেখাতেন তিনি কেন না, এইগুলো করেও মেয়েরা জীবিকা অর্জন করতে পারে। তাই জন্য এই স্কিল ডেভেলপমেন্টের একটা আলাদা ডিপার্টমেন্ট এখনো কিন্তু নিবেদিতা স্কুলে খুব ভালোভাবে চলে। তো সুতরাং ভারতীয় ইতিহাসে মহান নারীরা মাতৃত্বের আদর্শে দেশ ও সমাজকে শক্তি দিয়েছেন। যারা মাতৃত্বকে কর্মে প্রয়োগ করেছেন তারা সর্বশ্রেষ্ঠ। শুধু সন্তান মানুষ করা নেই। আর এই নারী শক্তি বিকাশের ভূমিকা কি না, নারী শিক্ষা, সমাজ সেবা, স্বাধীনতা, স্বদেশ প্রেম সব ক্ষেত্রে তিনি নারীদের উদ্বুদ্ধ করেছেন। মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা যেমন করেছেন, স্কুল প্রতিষ্ঠা করে তাদের যে নিয়ে আসা, এনে সে স্কুল চালাবেন কি করে, তাদের খেতে দিতেন, সেই খেতে দিতেন সেও মানে তার ভূমিকা ভাবলে বা জানলে তিনি এরা যেহেতু উনি অচ্ছুত, তাদের খাবার দিয়ে দূরে দাঁড়িয়ে থাকতেন, তারা খেয়ে গেলে এটুগুলো তুলবেন এরকম ভাবে। তিনি একদিন গেছেন জগদীশ বসুর বাড়ি। আপনারা জানেন জগদীশ বসুর সাথে তার কত সখ্যতা ছিল, ব্রু বলে ডাকতেন। তো জগদীশ বসুর বাড়ি গিয়ে হঠাৎ মনে হয়েছেন যে এক বিধবা মহিলার সেদিন একাদশী, তার তো খাওয়া হয়নি। তিনি দৌড়ে গেছে, দাঁড়াও আমি আসছি বলে দৌড়ে গেছেন, তার খাবার তাকে দিয়ে তাকে খাইয়ে আবার ফিরে এসেছেন। তার যে এই কোমল হৃদয়, মাতৃত্ব যাকে বলে, সেটার প্রকাশ কিন্তু ভীষণভাবে দেখানো হয়েছে। সুতরাং বায়োলজিক্যাল মা হলেই যে মাতৃত্বের বিকাশ হয় তা নয়। ভগিনী নিবেদিতা ছিলেন তার পরাকাষ্ঠা। তার মাতৃত্বের বিকাশ তিনি কিভাবে দেখিয়েছেন। তার স্কুল চালানোর জন্য তিনি নানান জায়গায় লেখালেখি করতেন, সেই পয়সা দিয়ে স্কুল চালাতেন। তিনি বই লিখলেন, সেই বই বিদেশে পাবলিশড হলো। এই বিদেশে পাবলিশড হয়ে পাবলিশারের থেকে যে পয়সা পেতেন, সেই পয়সাগুলো তিনি খুব সামান্য নিজের চলার জন্য রেখে তিনি সেই পয়সা দিয়ে দিতেন স্কুল চলার জন্য। তিনি একটা জায়গায় বলেছেন যে হ্যাঁ, নারীদের বিকাশ করতে হবে। তার গুরু যেটা শিখিয়েছেন যে কোনো পাখি একটা ডানায় যেমন উঠতে পারে না, তার খালি একটা ডানা যদি থাকে তাহলে তো সে উঠতে পারবে না, থমকে বসে পড়বে। তেমনি দুটো ডানা যেমন একটা পাখির চাই ওড়বার জন্য, তেমনি নারী পুরুষের সম্মিলিত প্রয়াস চাই। দুটো ডানা মানে একজন নারী একজন পুরুষ, এই তারা যদি হাতে হাত ধরে একসাথে কাজ করতে পারে তবেই হবে যথার্থ আমাদের দেশের উন্নতি। এবং নারী জাগরণের পথের জন্য যেমন আমাদের ভগিনী নিবেদিতা আমাদের শিখিয়েছেন, আমাদের দেশে যেমন বিদ্যাসাগর, যেমন রাজা রামমোহন এগিয়ে এসেছেন, তারা তো পুরুষ। তো তাই জন্যই বলি, এই পুরুষ নারী বিভেদ না করে আমরা একসাথে যদি সবাই সমাজের কল্যাণের জন্য এগিয়ে যাই তবেই যথার্থ হবে নারী জাগরণ। এবং পুরুষরা যদি যথার্থ নারীদের সম্মান দিতে পারে তবেই হবে নারীদের পথ মসৃণ, তারা কাজ করতে পারবে এবং তারা প্রচুর প্রচুর কাজ করবে পুরুষদের সাথে সাথে। স্বামী বিবেকানন্দর ভাবধারায় অনুপ্রাণিত হয়ে তিনি ভারতের নারী সমাজের জন্য সারা জীবন কাজ করে গেছেন। এবং তিনি ছিলেন যেমন স্বামীজির শিষ্যা, তেমনি ভারতীয় সমাজে বিশেষ নারীদের শিক্ষার প্রসারে এবং নারী মুক্তি, নারী প্রতিষ্ঠা এক অগ্রণী মহিলা। তাকে আমরা প্রণাম জানাই। এবং আমি যেটা বললাম সেগুলোর একটা ছোট্ট সিনপসিস বলে দিই। তাহলে আমরা কি বললাম, যে তার দৃষ্টিভঙ্গি, যে শিক্ষা কেমন হবে সেটা আমরা বললাম, যে জাতির আদর্শ, দেশের সংস্কৃতির থাকবে এবং আমরা বর্তমানকে নেব, অতীত এবং বর্তমানের সমন্বয়ে থাকবে। আমরা
বিজ্ঞান মনস্ক হব, আমাদের স্বামীরা শুধু শিক্ষিত হবে তা নয়, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, বুদ্ধির সাথে বুদ্ধি মিলিয়ে বিজ্ঞান চর্চা করব, লেখাপড়ার চর্চা করব। মেয়েদের শিক্ষার উদ্দেশ্য কিন্তু শুধু বিদ্যা অর্জন না, জীবনকে উন্নততর মান ও আধ্যাত্মিক উন্নতি তাদের দিতে হবে। এটা না হলে, আধ্যাত্মিক উন্নতি যদি না হয়, তাহলে কিন্তু সে শিক্ষা একেবারেই ব্যর্থ। মানুষের শিক্ষা, একজন নারীর যে ভূমিকা, তাকে কিন্তু আমাদের দেশ আধ্যাত্মিক দেশ, এটা মনে রাখতেই হবে। শুধু তাকে নিজে আধ্যাত্মিক হলে হবে না, তার পরবর্তী প্রজন্ম, আশেপাশে সকলকে সেই শিক্ষাও দিতে হবে। নারীকে শুধু গৃহস্থ জীবনের জন্য নয়, সমাজ ও জাতীয় জীবনের জন্য প্রস্তুত হতে হবে। আর তিনি পাশ্চাত্য প্রভাব সম্বন্ধে একটা সতর্ক করেছিলেন যে পাশ্চাত্য শিক্ষার অনুকরণ করলে ভারতীয় শিক্ষা কিন্তু সম্পূর্ণ হবে না। ইংরেজি শিক্ষা ব্যবস্থা যা আছে সেটা ভারতীয় নারীদের আত্মিক উন্নতির পক্ষে কিন্তু যথেষ্ট নয়। আমরা ভারতীয় শিক্ষা আমরা গ্রহণ করব, কিন্তু সঙ্গে সঙ্গে তুলনা করব পাশ্চাত্য শিক্ষার সাথে। তবেই আমরা বুঝতে পারবো আমাদের ভারতীয় শিক্ষা কত গম্ভীর, কত গুরুতর। ভারতীয় মেয়েদের জীবনের সমস্যাগুলো তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন। মেয়েদের জন্য তিনি নির্দিষ্ট কিছু পাঠ্য বই তৈরি করেছেন। যারা পড়েননি দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, তাদের আমি অনুরোধ করব এই বইটা পড়ুন, কারণ এটায় আমাদের সংস্কার এবং ভারতীয় নারীর অবস্থা খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেছিলেন। আর তিনি কিন্তু এখানে এসে স্বদেশিয়ানা, অর্থাৎ ভারতবর্ষকে এই ইংরেজদের হাত থেকে মুক্ত করার জন্য প্রচুর কাজ করেছিলেন, প্রচুর লেখালেখি করেছিলেন, এবং শিক্ষিত নারী জাতীয় জীবনের যে অমূল্য অবদান রাখতে পারে সেই বিষয়ে তিনি বারবার মনে করিয়েছেন। ধর্ম, আধ্যাত্মিকতা, পারিবারিক মূল্যবোধ, নৈতিকতা, এগুলো হচ্ছে আমাদের জীবনের ভিত্তি। সুতরাং নারী যে জাগরণে এইগুলো কিন্তু ভগিনী নিবেদিতা যেমন দেখিয়েছে, আজও কিন্তু আমাদের কাছে এইগুলো অত্যন্ত মূল্যবান। তাই এইগুলোকে আমাদের সব সময় মনে রাখতে হবে। শিশু শিক্ষা, নারী শিক্ষা দুটোর উপরেই তিনি খুব জোর দিয়েছেন। তিনি ওই দেশে, সেগুলো তো আর বললামই না, উনি শিশু শিক্ষার জন্য আলাদা পাঠ্যক্রম করেছিলেন, এত অল্প সময় সেটা আর বলছি না, তাই সেখান থেকে এগিয়ে যাচ্ছি। তার মেয়েদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেটা ছিল নারীকে শক্তি, সাহস থাকতে হবে, শক্তিশালী হতে হবে, তার সাহসী হতে হবে, ধর্ম বিশ্বাস হতে হবে, তার প্রচন্ড তীব্র আত্মত্যাগ, স্বদেশ প্রেমের প্রতীক নারীকে হতে হবে। এটাই সমাজেই, তবেই নারীদের প্রভাব আমরা বুঝতে পারবো। এবং এই নারী মুক্তির জন্য নিবেদিতার যে ভূমিকা, তাও আজ ভীষণ ভীষণভাবে প্রাসঙ্গিক। প্রত্যেকের অন্তরে এই মাতৃভূমির জন্য একটা স্থান থাকতে হবে। তাই আমি বলবো, আমরা যদি তার আহ্বান গ্রহণ করি, তবে ভারত নতুন এক শক্তি পাবে, সুন্দর ভারত গড়ে উঠবে। আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি, প্রতিদিন অন্তত একটি কাজ আমরা নিজের ক্ষুদ্র স্বার্থের বাইরে করি, মাতৃভূমির জন্য করি। নিজেদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জাতির মঙ্গলের চিন্তা যেন প্রতিদিন আমরা করব। নারীরা পরিবারের, জাতির সঙ্গে তাদের মিলিয়ে নেবেন, পুরুষরা তাদের সমান সম্মান দেবেন, এবং নারী পুরুষ একসাথেই নারী জাগরণের কাজ করবেন। শেষে ভগিনী নিবেদিতার অমর বাণী স্মরণ করি, মানুষের আত্মা যদি দেবতুল্য হয়, তবে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই সেই অমর আত্মার ধারক। তাই আসুন আমরা আমাদের নারীদের জাগাই, তাদের অনুপ্রাণিত করি। ভারত মাতা আমাদের ডাক দিচ্ছেন। জয় নিবেদিতা। নিবেদিতাকে শতকোটি প্রণাম।
দিদি, না নমস্কার। দিদি, আমি জানতে চাইছি ওই বইটার কথা বললেন যে দ্য ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ। ওকে, আচ্ছা। আমাদের মিশন বুক স্টলে মনে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রণাম। আর নিবেদিতা চিঠিগুলো যদি পড়েন তাহলেও দেখবেন যে তিনি কিভাবে মাকে ভালোবেসেছেন, কিভাবে যোগিনমার সেবা করেছেন, তিনি কিভাবে মাকে ভারতের এক নারী জাগরণের এক প্রতীক হিসেবে দেখেছেন। তিনি তার বন্ধুদের চিঠি দিচ্ছেন, সে মানে চিঠিগুলো পড়লে গায়ে শিহরণ ওঠে। তিনি যখন এখান থেকে আমাদের মঠের জন্য টাকা জোগাড় করতে যাচ্ছেন, তিনি গিয়ে ওখানে গির্জায় গেছেন, গির্জায় গিয়েও সেই মাকেই দেখছেন, গির্জায় গিয়ে প্রণাম করছে, আমাদের এই মা শারদাকেই তিনি দেখছেন। তো সুতরাং ওনার কাছে মা এমন একটা স্থানে ছিলেন, সেই নারী জাগরণের কথা বললে উনি মার কথা সব সময় বলেন। তো ওনার চিঠিগুলো পড়লেও দেখবেন খুব খুব ভালো লাগবে। তার বাংলারও অনুবাদ আছে আমাদের সারদা মঠ। অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। ঠাকুর মা স্বামীজির চরণে আগুমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগিনী নিবেদিতার চরণে, ভক্তমণ্ডলীকে জানাই আমার সবিশেষ প্রণাম। আর আজকের বক্তা ডক্টর শ্রীমতী রীতা ভট্টাচার্যকে জানাই আমার অনেক অনেক ভালোবাসার শুভকামনা ও শুভেচ্ছা। নিবেদিতার চরণে একটি সঙ্গীত নিবেদন করছি। বিদেশ থেকে এলে মিস মার্গারেট নোবেল, বিদেশ থেকে এলে মিস মার্গারেট নোবেল, সঙ্গে অসীম শক্তি গুরু বিবেকানন্দ, ছড়িয়ে দিলে নিজের শক্তি, ছড়িয়ে দিলে নিজের শক্তি, প্রেম আর ভালোবাসা নত শিরে দাঁড়ে দাঁড়ে চাইলে, নত শিরে দাঁড়ে দাঁড়ে চাইলে, নারী জাগরণের ভিক্ষা বিদেশ থেকে এলে মিস মার্গারেট নোবেল। ভিক্ষা মেলে গুটি কতক নারী সন্তান, ভিক্ষা মেলে গুটি কতক নারী সন্তান, তাদের দিলে যথার্থ শিক্ষা, বাগবাজারে প্লেগে রোগে মরল কত প্রাণ, বাগবাজারে প্লেগে রোগে মরল কত প্রাণ, স্বচ্ছতার শিক্ষা দিয়ে বাঁচালে কত প্রাণ, স্বচ্ছতার শিক্ষা দিয়ে বাঁচালে কত প্রাণ, ভিক্ষা মেলে গুটি কতক নারী সন্তান, তাদের দিলে যথার্থ শিক্ষা, বাগবাজারে প্লেগে রোগে মরল কত প্রাণ, বাগবাজারে প্লেগে রোগে মরল কত প্রাণ, স্বচ্ছতার শিক্ষা দিয়ে বাঁচালে কত প্রাণ, স্বচ্ছতার শিক্ষা দিয়ে বাঁচালে কত প্রাণ, ত্যাগের দীক্ষা নিলে তুমি বাঁচাতে ভারতবর্ষ, ত্যাগের দীক্ষা নিলে তুমি বাঁচাতে ভারতবর্ষ, উপাধি পেলে ভগিনী নিবেদিতা, উপাধি পেলে ভগিনী নিবেদিতা, দেখাতে মানব ধর্ম বিদেশ থেকে এলে মিস মার্গারেট নোবেল, সঙ্গে অসীম শক্তি গুরু বিবেকানন্দ, ছড়িয়ে দিলে নিজের শক্তি, ছড়িয়ে দিলে নিজের শক্তি, প্রেম আর ভালোবাসা বিদেশ থেকে এলে মিস মার্গারেট নোবেল, বিদেশ থেকে এলে মিস মার্গারেট নোবেল, ভগিনী নিবেদিতা, ভগিনী নিবেদিতা, ভগিনী নিবেদিতা, ভগিনী নিবেদিতা,
লোকমাতা নিবেদিতা, লোকমাতা নিবেদিতা, বিদেশ থেকে এলে মিস মার্গারেট নোবেল, বিদেশ থেকে এলে মিস মার্গারেট নোবেল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।